আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামুনদিনী শিবপুর স্টুডেন্ট কলেজ, গাংনী মেহেরপুর থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এই টপিকটি। তো বন্ধুরা, গত ক্লাসেও আমি হালকাভাবে বলেছি এবং আমরা জানি যে বর্তমানে আধুনিক যে দীর্ঘ পর্যায় সারণী বা সর্বাধুনিক যে দীর্ঘ পর্যায় সারণী, এটার পর্যায় এবং শ্রেণীর সংখ্যা প্রকাশক চিহ্ন আমরা দুই ক্ষেত্রে দুইভাবে করে থাকি। যেমন আমি বলতে চাচ্ছি, ধরো পর্যায় হচ্ছে এমন, শ্রেণী হচ্ছে তোমার এভাবে লম্বভাবে, আর পর্যায় হচ্ছে এভাবে আনুভূমিক ভাবে, তাই তো? এটা আমরা জানি। তো অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে বর্তমান যে পর্যায় সারণী, এটাকে আমরা দুইটা নামে চিনতে চাই। একটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী, একটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী, আর একটা হচ্ছে সর্বাধুনিক পর্যায় সারণী, মানে যেটাকে আমি বলতে চাচ্ছি লেটেস্ট ভার্সন, সর্বাধুনিক পর্যায় সারণী। আধুনিক বলতে এই সর্বাধুনিকের আগের ভার্সনটা। তো যাই হোক, আমরা এই দুইটা ভাগ করেই এই টপিকসটা দুইটা পর্বে আলোচনা করব। এখানে আমি একটু বলি যে পর্যায় তো 7টা, এবং সেই 7টা পর্যায়কে আমরা এভাবে ইংরেজি সংখ্যায় 1 2 3 4 5 6 7 এভাবে প্রকাশ করে থাকি। সেটা আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রেও তাই, সর্বাধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রেও তাই। কিন্তু গ্রুপ বা শ্রেণী, এইগুলাকে আমরা আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে রোমান অক্ষরে প্রধানত দুইটা উপগ্রুপে ভাগ করি আমরা, এ এবং বি। হ্যাঁ, এ এবং বি। এই আধুনিক পর্যায় সারণীকে দুইটা গ্রুপের ক্ষেত্রে আমরা দুইটা উপগ্রুপে ভাগ করি, এ এবং বি। এবং এই এ এবং বি কে আবার রোমান সংখ্যায় আমরা চিহ্নিত করি। যেমন ধরো 1 এ, 1 বি, 2 এ, হ্যাঁ,
একের বি, দুইয়ের বি, তিনের বি, চারের বি, পাঁচের বি ইত্যাদি। ঠিক আছে? যেমন ধরো এভাবে একের এ, দুইয়ের এ, তারপরে দুইয়ের এ, তারপরে আমরা লিখি তিনের বি, চারের বি, পাঁচের বি, ছয়ের বি। হ্যাঁ, এভাবে। ঠিক আছে? এভাবে আমরা রোমান সংখ্যায় চিহ্নিত করি। তো আজকের পর্বে আমরা যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে এই পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় তা শিখব। সেটা শিখব আমি আধুনিক পর্যায় সারণীকে ভিত্তি করে এবং আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে। অর্থাৎ আধুনিক পর্যায় সারণীতে যে আমরা রোমান অক্ষরে বিভিন্ন শ্রেণীগুলা বা গ্রুপগুলা চিহ্নিত করি, সেটার আলোকে আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, দেখো বন্ধুরা, তো এই ধরনের আধুনিক পর্যায় সারণীতে এই গ্রুপ সংখ্যা বা শ্রেণী সংখ্যা শূন্য সহ 9টি। সেটা কেমন আমি বলি। তাহলে আমরা আলোচনা করছি হলো আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে। খেয়াল করো, আধুনিক পর্যায় সারণী এর আলোকে এখানে গ্রুপ বা শ্রেণী সংখ্যা কি বলছি আমরা? শূন্য সহ মোট 9টি। শূন্য সহ মোট 9টি। তো শূন্য সহ মোট 9, তার মানে সরি, শূন্য একটা, আর রোমান অক্ষরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এই 8টা আমি বলতে চাচ্ছি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 0, এই মোট 9টি গ্রুপে বিভক্ত। এবং এইগুলার আবার, হ্যাঁ, এই 1, 2, 3, 4, 5, 6, 7 এ আবার 2টা উপগ্রুপে বিভক্ত, এ এবং বি। তার মানে এখানে পাবো আমরা, দেখো 1-এর এ, 2-এর এ, 3-এর এ, 4-এর এ, 5-এর এ, 6-এর এ, 7-এর এ। ঠিক একইভাবে 1-এর বি, 2-এর বি, 3-এর বি, 4-এর বি, 5-এর বি, 6-এর বি, 7-এর বি। এটা হইল 7 দুগুণে 14টা। আর দেখো 8-এর মধ্যে রয়েছে মোট 3টি গ্রুপ। হ্যাঁ, 8-এর ভিতরে 8 নামেই দেখবা 3টি রো আছে। তাহলে এই হলো 14টা, আর এই হলো 3টা, 17টা, আর 0 একটা। এই মোট 18টি গ্রুপ বা শ্রেণী পর্যায় সারণীতে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে এই মোট
18টি গ্রুপ বা শ্রেণী আমরা পাই। এই এই 18টি শ্রেণীকেই আমরা সর্বাধুনিক পর্যায় সারণীতে এই রোমান অক্ষরে প্রকাশ না করে আমরা ইংরেজি সংখ্যায়, হ্যাঁ, ইংরেজি নাম্বারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টি ভাগে ভাগ করব। আচ্ছা, আমরা পরবর্তী ক্লাসে ওভাবে দেখব। তো মোটামুটি ক্লিয়ার। আর পর্যায় তো 7টি, এটা তো আমি এর আগে বললাম যে পর্যায় সংখ্যা 7টি হলো 7টি। সেটাকে সংখ্যা আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি কিভাবে? 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। এই মোটামুটি আমাদের মূল দীর্ঘ পর্যায় সারণী। এবং এই সিস্টেমে নাম চিহ্নিত করার যে সিস্টেম, যে পর্যায় সারণীটা, তাকে আমরা আধুনিক পর্যায় সারণী বলবো। এবং এরপরও আরেকটা লেটেস্ট বা সর্বাধুনিক পর্যায় সারণীর একটা ভার্সন আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে সেটা নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, এরপরে আসি আমরা অবস্থান নির্ণয়। আধুনিক পর্যায় সারণীর আলোকে আমরা অবস্থান নির্ণয়। তাহলে আমরা কি জানলাম? যে আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা বা শ্রেণীর সংখ্যা শূন্য সহ মোট 9টি, অর্থাৎ এ আর বি দিয়ে আবার 18টি। আচ্ছা, এবং পর্যায় সংখ্যা হচ্ছে 7টি। আমরা এর আগে পড়ে এসেছি কি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীর মৌলগুলোকে মোট 4টি শ্রেণীতে ভাগ করা যায় বা 4টি ব্লকে ভাগ করা যায়, কি এস পি ডি ও এফ। তো সেখান থেকে আসো তোমরা, এই এস ব্লক এবং পি ব্লক মৌল হলো এই এ উপশ্রেণীর মৌল, একটু আগে বললাম আমরা। তাহলে এ উপশ্রেণীর মৌল হচ্ছে, মানে আধুনিক পর্যায় সারণীতে আমরা শ্রেণীগুলাকে আবার 2টা উপগ্রুপে ভাগ করেছি, হ্যাঁ, সেটা একটা হলো এ, একটা বি। তো এই এ উপশ্রেণীর মৌলগুলা হচ্ছে এস এবং পি ব্লক মৌল। এ এবং পি ব্লক মৌল। আর বি উপশ্রেণীর হলো, আমরা গত ক্লাসে এগুলা সম্বন্ধে আলোচনা করেছি, ডি এবং এফ ব্লক মৌল, রাইট? তাহলে আমরা মনে রাখার চেষ্টা করি যে এস এবং পি ব্লক মৌলটা হচ্ছে এ উপগ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত পর্যায় সারণীতে, এবং ডি এবং এফ ব্লক মৌলটা হচ্ছে বি উপগ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা জানি যে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। তাই পর্যায় সারণী হতে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে বা ইলেকট্রন বিন্যাস হতে সহজেই পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করা যায়। প্রথমেই আসি আমরা পর্যায় কিভাবে নির্ণয় করা যায়। প্রথমে আসি যে পর্যায় সংখ্যা নির্ণয়। ঠিক আছে, পর্যায় সংখ্যা নির্ণয়। মৌলের ইলেকট্রন বিন্যাসে, হ্যাঁ, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে
আমরা ইলেকট্রন বিন্যাস করব ওই মৌলটার, করে দেখতে পাবো যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত। হ্যাঁ, সোজা কথা, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান ওই মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করে বা করবে। উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। যেমন ধরো সোডিয়াম, সোডিয়াম 11, এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই 1s2 2s2 2p6 3s1 2 4 10 11। এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা n = দেখো এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 3। সুতরাং এই সোডিয়াম মৌলটি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত বা 3 নম্বর পর্যায়ে অবস্থিত, রাইট? এভাবে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানই হচ্ছে তার পর্যায় নির্দেশ করবে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে ব্যবহৃত সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, অতএব সোডিয়াম মৌলটি পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ে অবস্থিত। ঠিক একইভাবে ধরো আমরা যদি ম্যাগনেসিয়াম 12 দেখি, ম্যাগনেসিয়াম 12 এটাও তাই হবে 1s2 2s2 2p6 3s2, এখানেও n = 3 এবং এটা 3 নম্বর পর্যায়ে অবস্থিত। হ্যাঁ, ম্যাগনেসিয়াম 12। এভাবে আমরা যে কোনো মৌলের পর্যায় নির্ণয় করতে পারি। এবার আসি আমরা গ্রুপ নির্ণয় বা শ্রেণী নির্ণয়, হ্যাঁ, গ্রুপ সংখ্যা নির্ণয়। গ্রুপ বা শ্রেণী, গ্রুপ বা শ্রেণী সংখ্যা নির্ণয়, ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই তার গ্রুপ সংখ্যা বা শ্রেণী সংখ্যা নির্দেশ করে। মানে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস করলে আমরা সর্ববহিস্থ স্তর পাবো, এটা আমরা আগে পড়েছি যে কিভাবে আমরা বুঝতে পারি যে এটাই সর্ববহিস্থ শক্তি স্তর। সেই সর্ববহিস্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাই তার ওই মৌলের পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। আমরা উদাহরণ দিয়ে একে একে দেখব। তো এখানে আমরা 3টা ভাগে ভাগ করব। এস ও পি ব্লক এস, মানে ওই একইভাবে যে এস ব্লক মৌলগুলোকে আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব, পি ব্লক মৌলগুলোকে কিভাবে, ডি ব্লক মৌলগুলোকে কিভাবে এবং এফ ব্লক মৌলগুলোকে কিভাবে। তো এস ও পি ব্লকভুক্ত যাকে আমরা বলেছিলাম প্রতিনিধিত্বশীল মৌল, এই মৌলসমূহের ক্ষেত্রে দেখো সর্ববহিস্থ এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা তাদের গ্রুপ নির্দেশ করে। একটু আগে বলেছি যে এই এস এবং পি ব্লক মৌলগুলা পর্যায় সারণীতে এ উপশ্রেণীর অন্তর্ভুক্ত।
তো এস ব্লক মৌলের ক্ষেত্রে দেখো যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি ইলেকট্রন সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস যদি তোমার NS1 এরকম হয় তাহলে সেটা হবে গ্রুপ 1 এর এতে, আর যদি NS2 এরকম হয় তাহলে হবে 2 এর এতে। আগেই বললাম যে এস ও পি ব্লক মৌল এ উপশ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে এস তো এ উপশ্রেণীর অন্তর্ভুক্ত আমরা বুঝতেই পারছি। তো যখনই তোমার আমরা ইলেকট্রন স্কুলে দেখতে পাবো যে তার সর্বোচ্চ শক্তি স্তরে এস অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে, তখন সেটাকে বলবো সেটা হবে, আমরা বলতে পারবো যে পদের সামনে তার অবস্থান 1 এর এ গ্রুপে, আর যদি সর্বোচ্চ শক্তি স্তরে এস অরবিটালে দুটি ইলেকট্রন থাকে সেইগুলাকে বলবো আমরা পদের সামনে তারা 2 এর এ গ্রুপে অবস্থিত। উদাহরণ দেখি, উদাহরণ যেমন ধরো ক্যালসিয়াম 20, হ্যাঁ, এটা ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 20, 1s2, 2s2, 2p6, 3s2, 2 4 10 12 আর 3p6, তারপরে 4s2, 2 4 6 7 10 2 12 18 2 20। খেয়াল করো যে আমরা সর্ববহিষ্ঠ শক্তি স্তর কিভাবে বের করি। 1s 2s 2p এটা একটা স্তর বা শেল, 3s 3p6 এটা একটা স্তর, আর সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে 4s। তাহলে এটা দেখো এই নিয়মে পড়লো যে এর সর্ববহিষ্ঠ শক্তি n এর মান 4 এবং s অরবিটালে 2টি ইলেকট্রন বিদ্যমান, অতএব এটাকে আমরা কোন গ্রুপে ফেলবো? 2 এর এ গ্রুপে বা 2 এর এ শ্রেণীতে, রাইট? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যালসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর হলো 4s2, হ্যাঁ, 4s2। সুতরাং তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই হলো কয়টা? 2টা। আর ক্যালসিয়াম তো আমরা এস ব্লক মূল জানি, তো তাই ক্যালসিয়ামের গ্রুপটা তাহলে ক্যালসিয়াম মূলটা কোন গ্রুপে অবস্থিত? কোন গ্রুপে অবস্থিত? আমরা বললাম 2 এর এ। ক্যালসিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 2 এর এ, এবং পর্যায় কি হবে? ক্যালসিয়াম মূলটা কোন পর্যায়ে অবস্থিত? হ্যাঁ, এখানে ব্যবহৃত সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? 4। তো অতএব এটা চতুর্থ পর্যায়ের মৌল বা 4 নম্বর পর্যায়, এটা চতুর্থ বা 4 নম্বর পর্যায়ে অবস্থিত। তবে বলতে পারি আমরা যে ক্যালসিয়াম মূলটি পর্যায় সারণীতে 4 নম্বর গ্রুপে বা চতুর্থ পর্যায়ে 4 নম্বর গ্রুপে বা চতুর্থ পর্যায়ের 2 এর এ গ্রুপে বা শ্রেণীতে অবস্থিত। 4 নম্বর পর্যায়ে অথবা চতুর্থ পর্যায়ের 2 এর এ গ্রুপ বা শ্রেণীতে অবস্থিত, রাইট? এভাবে আমরা এস ব্লক মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারি। এইবার আসি আমরা পি ব্লক মৌলের, যে পি ব্লক মৌলের অবস্থান আমরা কিভাবে নির্ণয় করতে পারি।
আমরা জানি পি ব্লক মৌলগুলার সর্বোচ্চ শক্তি স্তরের চেহারা কেমন, NS 1 থেকে 6, NS2 এবং NS2 NP 1 থেকে 6, NS2 NP 1 থেকে 6। তো যাই হোক, দেখো এরকম আমরা পি ব্লক, আর পি ব্লক মৌলগুলাও এই উপশ্রেণীর মৌল, আমরা তো আগেই বলেছি। তো যদি তোমার NS2 NP1 সর্বোচ্চ শক্তিতে যদি এরকম চেহারা থাকে, তাহলে সেটা হবে, দেখো দুইটার একটা 3টা ইলেকট্রন, 3 এর A গ্রুপের মৌল। ঠিক একইভাবে NS2 NP2 2 এর 4, 4 এর A গ্রুপের মৌল। এ তো কমন, কারণ আমরা বলেছি যে S এবং P ব্লকভুক্ত মৌলগুলা এই উপগ্রুপের অন্তর্ভুক্ত। NS2 NP মানে p অরবিটালে একটা করে ইলেকট্রন বাড়ে, 3 3 2 5, 5 এর A গ্রুপের মৌল। NS2 NP4 4 2 6, 6 এর A গ্রুপের মৌল। NS2 NP5 5 2 7, 7 এর A গ্রুপের মৌল। 7 এর A গ্রুপের মৌল। দেখো আরেকটা খেয়াল করো যে NS2 NP6 এরকম হলে হবে শূন্য গ্রুপের মৌল। তবে এখানে ব্যতিক্রমটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের 2টা ইলেকট্রন থাকে এবং সেটা হলো NS2 বা তোমার 1s2, ঠিক আছে, এবং এটাও শূন্য গ্রুপের মধ্যেই পড়ে। হিলিয়ামটা ব্যতিক্রম। হিলিয়াম 2 1s2 এর ক্ষেত্রে গ্রুপ শূন্য হবে, অর্থাৎ NS2 NP6 এটা শূন্য গ্রুপের হবে। ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম 2 মানে 1s2, এটা শূন্য গ্রুপের মধ্যে আমরা ধরি। বাকি পাঁচটা এই নিয়মে পড়বে, আর হিলিয়ামটা একটু ব্যতিক্রম হবে, এই নিয়মে পড়বে। আমরা এর আগে বলেছি দ্বিত্ব এবং অষ্টক। যাই হোক, তাহলে আমরা মোটামুটি জানলাম যে 1 এর A 2 এর A S ব্লক মৌল, এটা শিখলাম। যেমন ধরো আমরা পড়েছিলাম হিলিয়ামটা কিন্তু S ব্লক মৌলের মধ্যে, যদিও এটা নিষ্ক্রিয় গ্যাস, এটাকে আমরা শূন্য গ্রুপের মধ্যে ফেলি। তো এটা ব্যতিক্রম আর কি, তোমরা খেয়াল রাখার চেষ্টা করো। 3 এর A 4 এর A 5 এর A 6 এর A 7 এর A পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা চিনতে পারবো। এখন আমরা একটা উদাহরণ দেখি, পি ব্লক মৌলের একটা উদাহরণ দেখি। কি দেখব, যে ধরো তোমার সালফার, হ্যাঁ, পি ব্লক মৌলের একটা উদাহরণ দেখি আমরা। সালফার 16 ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p। দেখো 2 4 6 10 দিয়ে 12, 12 আর 4 এ 16, 12 আর 4 এ 16। এর বহিস্থ স্তর কোথায়, 1s 2s 2p 3s 3p4।
সর্বোচ্চ শক্তি স্তর। এখানে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? 4 2 6টা। তাহলে এর আচ্ছা পর্যায়, আচ্ছা প্রথমে বলি আমরা এখানে এটা কয় নম্বর পর্যায়ে অবস্থিত হবে? এখানে ব্যবহৃত সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 3, তাহলে 3 নম্বর পর্যায়ে অবস্থিত হবে, রাইট? আচ্ছা শ্রেণী আমরা একটু আগে কি শিখলাম যে এটা কোন ফরম্যাটে? দেখো 3s2 3p4, তাহলে সর্বোচ্চ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত? 2 + 4 = 6, তাহলে 6 নম্বর গ্রুপে অবস্থিত, 6 নম্বর গ্রুপে অবস্থিত হবে। 6 নম্বর গ্রুপের এ না বি হবে? চোখ বুঝে এ হবে। কেন? যে সালফার হচ্ছে পি ব্লক মৌলের অন্তর্ভুক্ত, তাহলে 6 এ নম্বর শ্রেণীতে, 6 এ শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে এই সালফারের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হলো 6টি, এবং এটা একটা পি ব্লক মৌল আমরা জানি, তাই সালফারের গ্রুপ নাম্বার হচ্ছে কত? 6 এর এ, যেহেতু পি ব্লক মৌল তাই এ, আর যেহেতু সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা মোট 6টা, তাই 6 নম্বর গ্রুপে অবস্থিত, তাহলে 6 এর এ গ্রুপে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাই সালফারের গ্রুপ নাম্বার হচ্ছে 6 এর এ, এবং সালফারের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবহৃত সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, বা এন এর মান, সর্বোচ্চ এন এর মান হচ্ছে 3, তাই সালফারের পর্যায় সংখ্যা হলো 3। অতএব সালফার মৌলটা পর্যায় সারণীতে 3 নম্বর পর্যায়ের বা তৃতীয় পর্যায়ের 6 এর এ গ্রুপ বা শ্রেণীতে অবস্থিত, রাইট? ক্লিয়ার? এভাবে আমরা এস এবং পি ব্লক মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারি, যে মৌলটি পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে অবস্থিত এবং কোন শ্রেণীতে অবস্থিত। এবার আসবো আমরা ডি ব্লক মৌল। খেয়াল রাখো, ডি ব্লক মৌল আমরা কি বলেছি যে ডি ব্লক মৌলগুলা, ডি এবং এফ ব্লক মৌলগুলা বি উপশ্রেণীর, রাইট? মাইন্ড ইট। ডি ব্লক, এইসব ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে দেখো এই নিয়মটা কি, n-1 ডি এনএস। খেয়াল করো, n-1 ডি এনএস, এই সূত্রে, হ্যাঁ, এনএস এই অরবিটালের ডি অরবিটাল, এখানে অরবিটাল আছে কোনটাতে? খেয়াল করো, এখানে ডি অরবিটাল আছে আর এখানে এস অরবিটাল আছে। তো এই ধরনের চেহারার বা এই অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, মানে ডিতে কয়টা আছে আর এসে কয়টা আছে, এই মোট ইলেকট্রন সংখ্যা এদের গ্রুপ বা শ্রেণী নির্দেশ করবে। যেমন ধরো যদি হয় এরকম, যদি হয় তোমার n-1 d1 ns2 তাহলে সেটা হবে তিনের বি শ্রেণীর মৌল। যদি হয় n-1 d2 ns2 হবে 4 এর বি কেন হবে? যে ডি গ্রুপ মৌল, ডি ব্লক মৌল তাই। আর তিনের বি না 4 বি না 5 বি না কি হবে এটা বুঝবো কিভাবে? এই ডি এবং এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা দ্বারা। যেমন ডি এখানে হলো 1 আর 2 এ 3, তাই 3 এর বি, 2 আর 2 এ 4, তাই 4 এর বি। ঠিক আছে, তাহলে n-1 d3 ns2 কি হবে? 3 2 5, 5 এর বি।
n-1 d4ns2 কি হবে? 4 2 6, 6 এর বি। n-1 d5ns2 5 2 7, 7 এর সরি 6 এর বি, 5 এর বি, 6 এর বি, 3 এর বি, 4 এর বি, 5 এর বি, 6 এর বি, 7 এর বি, 7 এর বি। এভাবে আমরা সর্বোচ্চ শক্তি সৃষ্টি বিন্যাস দেখে আমরা এভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করব ডি ব্লক মৌলের। এখন দেখো 8 যে গ্রুপটা আছে, হ্যাঁ 8 8, হ্যাঁ যে 8 এর ভিতরে দেখো 3টা গ্রুপ আছে, 5 6 8, 8 এর মধ্যে 3টা গ্রুপ আছে। তাহলে n-1 d6ns2 6 2 8, এটাও 8 এ হবে। n-1 d7 এটা 8 হবে। আচ্ছা ns2 7 2 9, এটাও হবে 8 এ। n-1 d8ns2 এটাও হবে 8 আর 2 10। এভাবে মানে এগুলা সবই ওই 8 এর মধ্যে হবে। তো এভাবে আমরা ডি ব্লক মৌলগুলার গ্রুপ চিনতে পারি। যেমন ধরো আয়রন, কোবাল্ট, নিকেল এবং তাদের নিচের যে পর্যায়ের মৌলগুলা, 3টি করে যে মৌল, সেই মৌলগুলোকে এই ধরনের 8 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে দেখো যদি তোমার এরকম হয় n-1 যদি ডি অরবিটাল পূর্ণ থাকে, হ্যাঁ n-1 d10 যদি ডি অরবিটাল পূর্ণ থাকে এবং যদি তোমার ns1 থাকে, অথবা তখন হবে তোমার 1 এর বি। আবার n-1 d10 পূর্ণ কিন্তু এখানে ns2, তখন হবে 2 এর বি। কারণ দেখো আমরা 7টা বি পাবো না, 1 2 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা বি। খেয়াল করো 1 এর বি 2 এর বিটা হচ্ছে শুধু s অরবিটাল ইলেকট্রনের উপর নির্ভর করবে এবং ডি অরবিটাল পূর্ণ থাকবে, মনে রাখো। আর বাকি যে 3 এর বি 4 এর বি 5 এর বি 6 এর বি 7 এর বি সেটা হচ্ছে ডি এবং এস অরবিটালের ইলেকট্রনের যোগফল দিয়ে আমি 3 4 5 6 7 নির্ণয় করব। আর 8 এর বেলায় সেখানে তোমার ওই বাদ বাকিগুলো আর কি, 6 8 2 8, 7 8 2 9 সেটাও 8, 8 8 2 10 সেটাও 8, ইত্যাদি আর কি। হ্যাঁ এরকম 9 আর 1 10 যদি এমন হয় সেটাও 8 এর মধ্যেই হবে, এরকম। যাই হোক, এভাবে আমরা ডি ব্লক মৌলগুলার পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা নির্ণয় করব। আমরা একটা উদাহরণ দেখব। কি দেখব?
দেখো ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ 25, ওয়ান এস টু, টু এস টু, 2p6, ওয়ান এস টু, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে কি 4s2, 3d, 2 4 10 12 18 20, 3d5। দেখো শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গেছে, অতএব এটা ডি ব্লক মূলন আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, কিন্তু এর পর্যায় এবং শ্রেণী কিভাবে নির্ণয় করবো আমরা? পর্যায় তো খুব সহজ কথা, যে এটা কয় নম্বর পর্যায়ে অবস্থিত। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। আচ্ছা, আমরা সাজায় লিখিনি, সাজায় লিখলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s2। তো এখানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। তো এখানে পর্যায় সংখ্যা হলো, দেখতেই পাচ্ছি, সর্বোচ্চ ব্যবহৃত প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এর মান হচ্ছে 4, তাহলে এটা 4 নম্বর পর্যায়ে অবস্থিত অথবা চতুর্থ পর্যায়ে অবস্থিত। আর শ্রেণী বা গ্রুপ আমরা কি বলেছি? আমরা বলেছি যে ডি এবং এই সূত্রে, এই যে n-1d ns, তাহলে n এর মান এখানে 4, তাহলে 4s আর 4-1 3d। খেয়াল করো যে n এর মান যদি 4 হয় তাহলে 4s, আর n-1 তাহলে কি হবে? 4-1 3d, 3d5 4s2। তাহলে 3d5 4s2 তে ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে 5টা প্লাস 5 প্লাস 2 সমান সমান 7টি ইলেকট্রন, 7টি। তাহলে কি হওয়ার কথা? 7 নম্বর শ্রেণীতে বা গ্রুপে অবস্থান হওয়ার কথা। এ না বি? আমরা জানি এটা ডি ব্লক, যেহেতু এই যে শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গেছে, ডি ব্লক মৌল, অতএব আমরা জানি ডি ব্লক মৌল হচ্ছে বি উপগ্রুপের মৌল। তাহলে আমরা লিখব বি, এটা 7-এর বি। তাহলে আমরা কি বলতে পারি যে ম্যাঙ্গানিজের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 7টি। হ্যাঁ, সর্বশেষ বলতে এই যে তোমার এই সূত্র দিয়ে আর কি, হ্যাঁ, 3d5 4s2 n-1d ns, এটাকে বলছে সর্বশেষ শক্তি স্তর। হ্যাঁ, অ্যাকচুয়ালি সর্বশেষ শক্তি স্তর কিন্তু শুধু 4s টা। যাই হোক, তো 5 2 7টি, এবং এটা একটা ডি ব্লক মৌল। সুতরাং ম্যাঙ্গানিজের গ্রুপ নাম্বার হচ্ছে 5 2 7, তাহলে যে ডি ব্লক মৌল তাই বি, আর যেহেতু 7টা ইলেকট্রন তাই 7-এর বি শ্রেণীতে অবস্থিত। 7-এর বি শ্রেণীতে অবস্থিত ম্যাঙ্গানিজ। এবং ম্যাঙ্গানিজ সিস্টেম নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কি ব্যবহৃত সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো 4, সরি, এই যে 4, 4। তাই ম্যাঙ্গানিজ এর পর্যায় নাম্বার হলো 4, বা ম্যাঙ্গানিজ 4র্থ নম্বর পর্যায়ে অবস্থিত পর্যায় সারণীতে। অতএব আধুনিক পর্যায় সারণীতে ম্যাঙ্গানিজ মৌলটি বা ম্যাঙ্গানিজ পরমাণুটি চতুর্থ পর্যায়ের 7-এর বি, চতুর্থ পর্যায়ের, পর্যায় কত? চতুর্থ বা 4 নম্বর পর্যায়। চতুর্থ পর্যায়ের 7-এর বি শ্রেণীতে বা গ্রুপে অবস্থিত। তো এভাবে আমরা ডি ব্লক মৌলগুলার অবস্থান পর্যায় সারণীতে নির্ণয় করতে পারি। একইভাবে কপার এবং জিঙ্ক, এগুলার আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারি। আমরা একটু দেখি কপার এবং জিঙ্ক।
এভাবে হয়। কপার 29, জিঙ্ক 30, তাই না? দেখো কপার 29, ইলেকট্রন কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 3d9। তো যেহেতু শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গেছে, চোখ বুঝে আমরা বলতে পারি এটা একটি ডি ব্লক মৌল, অতএব এটা একটি বি উপশ্রেণীর মৌল, রাইট? কতর বি এটা হলো আমাকে বের করতে হবে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কপারের সর্বশেষ শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে, সর্বশেষ শক্তি স্তর বের করতে হলে আবার তোমার আমাকে সাজায় দিতে হবে, হ্যাঁ, যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2 3d9 4s2। তো এখানে কি 1s2 প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, কিন্তু এখানে সর্বশেষ শক্তি স্তর বলতে আমরা n-1, খেয়াল করো এটা বোঝাচ্ছি। আচ্ছা, তো কি বলছিলাম যে কপারের সর্বশেষ শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি, হ্যাঁ, 9 আর 2 11টি, কিন্তু ডি অরবিটাল পূর্ণ থাকায় এর ইলেকট্রন সংখ্যা গ্রুপ নাম্বারে বিবেচিত হবে না। তাছাড়া কপার ডি ব্লক, আমরা জানি ডি ব্লক মৌল, তাই কপারের গ্রুপ নাম্বার হবে 1-এর বি। খেয়াল করো যে কপার আমরা জানি একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ধর্মী মৌল। সেই ব্যতিক্রমটা কি আমরা খুব ভালো করেই জানি, এবং ইলেকট্রন বিন্যাস শিখতে গিয়ে গুণগত রসায়নে আমরা শিখেছি 1s2 2s2 2p6 3s2 3p6। এখানে এই এস অরবিটাল থেকে এক ইলেকট্রন এই ডি অরবিটালে এসে ডি অরবিটাল পূর্ণ করবে স্থিতিশীল হওয়ার জন্য, ইলেকট্রন বিন্যাসটা স্টেবল হওয়ার জন্য 4s1 এরকম। তাহলে তার সর্বশেষ শক্তিস্তর চেহারা কেমন দেখা গেল? এমন দেখা গেল 3d10 4s1। একটু আগে বলেছি আমরা যদি ডি অরবিটাল পূর্ণ থাকে, 10টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাহলে সেটা কাউন্ট হবে না, হ্যাঁ, তখন সেই ইলেকট্রনটা কাউন্ট হবে না, শুধু 4s মানে এস অরবিটালে যে ইলেকট্রন থাকবে সেটা কাউন্ট হবে। তাহলে এখানে শ্রেণীটা কি হবে, শ্রেণী বা গ্রুপটা কি হবে? 4s অরবিটালে এক ইলেকট্রন 1, আর যেহেতু এটা ডি অরবিটালে গেছে ডি ব্লক মৌল, তাহলে এটা বি উপগ্রুপের মৌল, 1-এর বি, রাইট? রাইট, 1-এর বি। তাহলে কি বললাম যে তাই কপারের গ্রুপ নাম্বার হচ্ছে 1-এর বি, এবং আর কপারের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হলো 4 হ্যাঁ 4। অতএব কপারের পর্যায় নাম্বার হলো 4, বা কপার চতুর্থ পর্যায়ে অবস্থিত। অতএব আমরা বলতে পারি যে এই আধুনিক পর্যায় সারণীতে কপার চতুর্থ পর্যায়ের পর্যায় কত? পর্যায় হলো চতুর্থ বা 4 নম্বর। কপার চতুর্থ পর্যায়ের 1-এর বি শ্রেণীতে অবস্থান করে। বোঝা গেল? ঠিক একইভাবে আমরা জিঙ্ক দেখতে পারি, দেখি আমরা জিঙ্কটা কেমন। জিঙ্ক তো 30, একই রকম হবে, তবে আমি দেখি। খেয়াল করো, জিঙ্ক
1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d, 2 4 10 12 18 20 মেবি 10 30। নিঃসন্দেহে এটা ডি ব্লক মৌল। আর ডি ব্লক মৌল বলে নিঃসন্দেহে আমি লিখব এর শ্রেণীর ক্ষেত্রে লিখবো আর কি, শ্রেণীর ক্ষেত্রে লিখবো বা শ্রেণী বা গ্রুপ, শ্রেণী বা গ্রুপ, গ্রুপ ইংরেজি শব্দ আর শ্রেণী বাংলা শব্দ। নিঃসন্দেহে আমি ডি ব্লক মৌলকে আমরা ফেলেছি বি উপগ্রুপের মধ্যে। আচ্ছা, এখন আমরা কত নম্বর বি, কত নম্বরের বি সেটা করতে হলে আমাকে এন এর মান অনুসারে সাজায় দিতে হবে, এই চেহারায় আনতে হবে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। খেয়াল করো যে n-1d ns এর বিন্যাসটা এইটা 3d10, 4s2। আমরা বলেছি যদি এখানে ডি অরবিটাল যদি পূর্ণ থাকে তাহলে সেটা কাউন্টেবল হবে না, তাহলে শুধু এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই কাউন্ট হবে। এস অরবিটালে 2 ইলেকট্রন আছে, অর্থাৎ এটা 2 এর বি হবে। 2 এর শ্রেণী, 2 এর বি শ্রেণীতে অবস্থিত জিঙ্ক মূলটা। আর পর্যায় তো খুব সিম্পল, যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা এখানে 4s2, 4, অতএব পর্যায় হচ্ছে চতুর্থ পর্যায় বা 4 নম্বর পর্যায়। তাহলে জিঙ্ক এর রিলেটিভ বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক পর্যায় সারণীতে এর অবস্থান হলো চতুর্থ পর্যায়ের 2 এর বি শ্রেণীতে বা 2 এর বি গ্রুপে, চতুর্থ পর্যায়ের 2 এর বি গ্রুপে। রাইট বন্ধুরা, বোঝা গেছে নিশ্চয় যে ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা আধুনিক পর্যায় সারণীতে মৌলটি কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে অবস্থিত এটা আমরা কিভাবে বের করতে পারি। আমি এখানে বলে রাখি যে সর্বাধুনিক পর্যায় সারণীর অবস্থাটা কিন্তু একটু অন্যরকম, যেটা আমরা এর পরবর্তী ক্লাস দ্বিতীয় পর্ব হিসাবে আমি আলোচনা করব। একই ধরনের কিন্তু একটু শুধু নাম্বারিংটা আলাদা রকম হবে। আচ্ছা, এবার আসি আমরা এফ ব্লক মৌলটা, এফ ব্লক মৌলের অবস্থানটা কিভাবে জানতে পারি। সেটা ভেরি সিম্পল। যে এখানে আমরা বলবো যে সকল এফ ব্লক মৌলের সময় 3 এর বিতে স্থান দেওয়া হয়েছে এবং 3 এর বিতে অবস্থিত। আমরা গত ক্লাসেও বলেছিলাম যে 6 এবং 7 নম্বর পর্যায়ে 3 এর বিতে অবস্থিত। হ্যাঁ, 6 নম্বর পর্যায়ে 3 এর বিতে যেগুলো, সেগুলোকে আমরা ল্যান্থানয়েডস বা ল্যান্থানাইট সিরিজ হিসাবে ল্যান্থানাম সহ 15টি মৌল দেখেছিলাম। এবং 7 নম্বর পর্যায়ে 3 এর বিতে অ্যাক্টিনিয়াম সহ বাকি 14টি মৌল, এই 15টি মৌলকে আমরা মূল পর্যায় সারণীর নিচে আলাদা দুইটা সারিতে আমরা অবস্থান দিয়েছিলাম এবং অ্যাক্টিনিয়াম সহ পরবর্তী 14টা মৌলকে আমরা অ্যাক্টিনাইট সিরিজ বা অ্যাক্টিনয়েডস নামে অভিহিত করেছিলাম। তো ল্যান্থানাইটস মৌলগুলা হচ্ছে 6 নম্বর পর্যায়ে 3 এর বিতে ছিল এবং অ্যাক্টিনাইটস সিরিজের মৌলগুলা হচ্ছে 7 নম্বর পর্যায়ের 3 এর বিতে অবস্থিত ছিল। মূল পর্যায় সারণীতে একটা ঘরে জায়গা না হতে ল্যান্থানামকে ওখানে অবস্থান, কিন্তু ল্যান্থানামকে প্রথম মৌল ল্যান্থানামকে শহর নিচে নামায় নিয়ে আসে, বাকি 14টা মৌল মূল পর্যায় সারণীর নিচে অবস্থান দেওয়া হয়। আমরা গত ক্লাসেই এই নিয়ে আলোচনা করেছি। তো আচ্ছা, এর অবস্থান নির্ণয়তে কি বলা হচ্ছে যে এগুলার গ্রুপ সবগুলা হলো 3 এর বিতে, 3 এর বিতে। আর শুধু পর্যায়টা তুমি বের করবা। যেমন ধরো আমরা বলতে পারি, আমি গত ক্লাসে আমরা মৌলটা নিয়ে উদাহরণ দিয়েছিলাম
সেরিয়াম, হ্যাঁ, সেরিয়াম 58, হ্যাঁ, এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখি, তো দেখি কি হবে। 1s2, সরি একটু বড় করে লেখা হয়ে গেল, একটু আবার ছোট করে লিখি। সেরিয়াম 58, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s2, 4p6, 5s2, 4d10, 4d10, 5p6, 5p6, 6s2, 4f2, তো 2 4 6 7 10 2 12 আর 4 16 আর 2 18 আর 10 28 আর 6 34 আর 2 36 আর 10 46 আর 6 52 আর 2 54, 54, কোথায় কোথায় ভুল করলাম, সরি এখানে 3p6, সরি 3p6, পিরিয়ডের মোট 6টা ইলেকট্রন যায়, হ্যাঁ, হ্যাঁ, 2 4 6 7 10 2 12 আর 6 18 আর 2 20 আর 10 30 36 38 আর 10 48 আর 6 54 আর 2 56 আর 2 58। স্পষ্ট দেখতে পাচ্ছি যে শেষ ইলেকট্রনটি এফ অরবিটালে গেছে এবং এটা একটি এফ এফ ব্লক মৌল। তো আর এটা কত নম্বর পর্যায়ে অবস্থিত হবে, এর পর্যায় সংখ্যা বের করতে হলে আমাকে সাজায় দিতে হবে, তাই না, যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 4f2, 5s2, 5p6, 6s2, 6s2। এদের মান অনুসারে বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অনুসারে সাজায় দিলে আমরা দেখতে পাচ্ছি যে এর এখানে ব্যবহৃত সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হলো 6। অতএব আমরা লিখতে পারি যে পর্যায় সংখ্যা হলো ষষ্ঠতম পর্যায়ে অবস্থিত বা 6 নম্বর পর্যায়ে অবস্থিত। আর শ্রেণী বা গ্রুপ তো 3-এর বি ফিক্সড, রাইট, 6 নম্বর পর্যায়ের 3-এর বি গ্রুপে অবস্থিত সেরিয়াম মৌলটি, এটা একটা এফ ব্লক মৌল। আরেকটা মৌল আমরা দেখতে পারি ঠিক একই রকম, আমি এখান থেকে দেখাই, এটা মুছে দিই। এর নামটা হচ্ছে পিআর 59, পিআর 59। এর নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে প্রাসিওডিমিয়াম, প্রাসিও ডি বা ডিমিয়াম। এটার নাম হচ্ছে সেরিয়াম। দেখো যেহেতু 58 আমরা দেখতে পাচ্ছি এটা এখানে এখানে ডট 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 আমি লিখলাম না, 4f3 হবে, 4f3 হবে। তো অতএব এটা এফ অরবিটাল মৌল, সরি হ্যাঁ এফ ব্লক মৌল। তাহলে এর শ্রেণী হবে, এটার যদি আমরা গ্রুপ লিখি, এর গ্রুপ বা শ্রেণী হবে
যেহেতু যেহেতু এফ ব্লক মৌল অবশ্যই অবশ্যই এটা 3-এর বিতে অবস্থান করবে। শুধু পর্যায়টা আমরা বের করব, এটা সাজায় লিখলে ওই 6ই হবে। হ্যাঁ, 6ই হবে, 5p6 এখানে এরকম হবে আর কি, এইটুকু এরকম হবে 4f3 5s2 5p6 6, তার মানে ষষ্ঠ পর্যায় হবে, ষষ্ঠ পর্যায় হবে, ষষ্ঠ পর্যায় বা 6 নম্বর। তাহলে PR59 বা প্রাসিওডিয়াম এই মূল্যটি পর্যায় সারণীর 6 নম্বর গ্রুপের 3-এর বি শ্রেণীতে অবস্থিত এবং সেরিয়াম 58 এই মূল্যটি পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের 3-এর বি শ্রেণীতে অবস্থিত। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা নির্ণয় করলাম। এভাবে আমরা সকলে ব্লক মৌলের অবস্থান আধুনিক পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারি। তো বন্ধুরা, মোটামুটি এরকমই যে আজকের টপিকসে আমাদের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা কিন্তু শিখলাম আজকে আধুনিক পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। আমরা আগামী ক্লাসে শিখব ইলেকট্রন বিন্যাসের সাহায্যে সর্বাধুনিক পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। মাইন্ড ইট অ্যান্ড রিমেম্বার ইট। আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকো। মাননীয় সরকার মহোদয় চাচ্ছে বিশেষ করে তোমরা দেশের ভবিষ্যৎ, তোমাদের নিরাপত্তা নিয়ে সরকার মহোদয়ের হেডেক বেশি। এজন্যই দীর্ঘদিন যাবৎ তোমাদের ক্ষতি হলেও স্কুল কলেজ সরকার বন্ধ রেখেছে তোমাদের নিরাপত্তার জন্য। তো আশা করি তোমরা বাইরে ঘোরাফেরা না করে, এলোমেলো ঘোরাফেরা না করে বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে থাকবে এবং সুস্থ থাকবে ইনশাল্লাহ। সবার সঙ্গে আমরা আবার আগের মতো ক্লাসরুমে ফিরে যাব হাসি মুখে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আসাদুজ্জামান আজকের অনলাইন ক্লাস থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।